আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ডায়লগ। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমার লেখা বই হাউ টু রাইট ডায়ালগস প্র্যাকটিক্যালি, এখান থেকে আমি ডায়লগস নিয়ে কিছু বিষয় আলোচনা করব, যা কিনা পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে বলে আশা রাখছি। তো শুরুতে আমরা টেবিল অফ কন্টেন্ট বা বিষয়বস্তুতে চলে যাচ্ছি, যেখানে কোন কোন বিষয়গুলো এই বইয়ে আলোচনা করা হয়েছে। যেমন এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং ডায়লগ রাইটিং। তো আমাদের প্রথম যে বিষয়বস্তুটা দেওয়া আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডায়লগ রাইটিং, যে সংলাপ লেখা আসলে কি, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো চলুন, এখানে আরো কিছু বিষয় বা বিষয়বস্তু আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো আমরা শুরুতে চ্যাপ্টার 1 আন্ডারস্ট্যান্ডিং ডায়লগ রাইটিং নিয়ে কথা বলবো। তো চ্যাপ্টার 1-এ আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারস্ট্যান্ডিং ডায়লগ রাইটিং। তো এখানে যেটা বলা হচ্ছে যে সংলাপ লেখার ধারণা। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ ডায়লগ রাইটিং, আসলে সংলাপ লেখা বিষয়টা কি। তো আমরা যদি এটা পড়ি তাহলে পাচ্ছি যে ডায়লগ রাইটিং ইজ দ্য আর্ট অফ ক্রিয়েটিং এ কনভারসেশন বিটুইন টু অর মোর পিপল ইন আ রিটেন ফরম্যাট। তাহলে আমরা এই লাইনটা দ্বারা কি পাচ্ছি, যে সংলাপ লেখা হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কথোপকথনকে লিখিত আকারে প্রকাশ করার একটি শিল্প। তার মানে বলা হচ্ছে যে ডায়লগস কিন্তু একটা শিল্পের প্রকাশ হতে পারে, যা কিনা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে, যদি সেটা লিখিত আকারে হয়। ঠিক আছে, দেন এখানে বলা হচ্ছে ইট ইজ কমনলি টেস্টেড in examinations to assess a student's ability to write naturally, maintain logical flow, and যেটা বলা হচ্ছে ইউজ ক্যারেক্ট গ্রামার অ্যান্ড পাংচুয়েশন। তো এখানে যেটা বলা হচ্ছে যে পরীক্ষায় এটি প্রায়ই পরীক্ষার্থীদের স্বাভাবিকভাবে লিখতে পারা, যুক্তিসঙ্গত ধারাবাহিকতা বজায় রাখা এবং সঠিক ব্যাকরণ ও যতিচিহ্ন ব্যবহার করার দক্ষতা যাচাই করতে এটি ব্যবহৃত হয়। তো তাহলে আমরা বুঝতেই পারছি যেটা পরীক্ষার জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ, যেখানে একজন স্টুডেন্ট আসলে কিভাবে স্বাভাবিকভাবে সে লিখতে পারে কিনা, সে যুক্তিসঙ্গত ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা, এবং সে ব্যাকরণগত এবং যুক্তিচিহ্নের যে ব্যবহার সেটা সঠিকভাবে সে পারে কিনা, এটাও কিন্তু ডায়লগ রাইটিংস এর মাধ্যমে যাচাই করা হয়ে যায়। আচ্ছা, তো এই ডায়লগ লেখার ক্ষেত্রে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যেমন এখানে বলা হচ্ছে ইন ডায়লগ রাইটিং দ্য কনভারসেশন শুড বি। তো আমরা ডায়লগ লেখার সময় এখানে চারটি বিষয়ের দিকে আমরা একটু মনোযোগ রাখবো। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রিয়েলিস্টিক। অবশ্যই ডায়লগটি রিয়েলিস্টিক হতে হবে। রিয়েলিস্টিক মানে হচ্ছে কি বাস্তবসম্মত হতে হবে, যেন এটা ইট শুড সাউন্ড লাইক এ ন্যাচারাল কনভারসেশন, যেন কথা বলার সময় যেন এটাকে খুবই স্বাভাবিক কথা মনে হয়, যেন কোনোভাবেই এটা কৃত্রিমতা সম্পৃক্ত কিংবা আর্টিফিশিয়াল যেন এটা না হয়, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। খুবই ন্যাচারালি আমরা কথা বলবো। আমরা যেমন স্বাভাবিকভাবে কারোর সাথে যখন দেখা হয় তখন আমরা কিভাবে কথা বলি, খুবই স্বাভাবিকভাবেই কথা বলি। তো এখানে এই বিষয়টাকে বলা হচ্ছে যে ন্যাচারাল কনভারসেশন ইজ মোর ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এখানে আর নেক্সট যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে কি, আমাদের এটা যুক্তিসঙ্গত হতে হবে। ডায়ালগটা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। ইচ রেসপন্স শুড লজিক্যালি ফলো দ্য প্রিভিয়াস ওয়ান। তো এখানে যেটি বলা হচ্ছে যেন প্রত্যেকটা ডায়ালগ যেন পূর্ববর্তী কথার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এবং সেটা অনুযায়ী আগের কথার সাথে পরবর্তী যে কথাটা থাকবে সেটা যেন কি হবে, সামঞ্জস্যপূর্ণ হবে, সঙ্গতিপূর্ণ হবে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কোহেরেন্ট। যুক্তি থাকতে হবে, মানে হুট করে আমি একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে চলে যাব না,
ঠিক আছে? মানে যে বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে বা যে বিষয়ে আমি ডায়লগ লিখছি, অবশ্যই ওই বিষয়টার মধ্যে থেকে আমাকে আমার ডায়লগসটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? মানে হুট করে প্রসঙ্গটা চেঞ্জ করা যাবে না। তো ডায়লগ লেখার সময় আমাদের এটা একটু মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে বলা হচ্ছে কনসাইজ। কনসাইজ এখানে বলা হচ্ছে অ্যাভয়েড আননেসেসারি ডিটেলস। তো এখানে যেটা বলছে কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত হতে হবে, মানে এখানে অপ্রয়োজনীয় যে বিষয় কোনো কথাবার্তা বা বিষয় এগুলো এড়িয়ে যেতে বলা হচ্ছে। এর জন্যই বলা হচ্ছে যে অপ্রয়োজনীয় বিবরণ এড়িয়ে যেতে হবে। হ্যাঁ, অ্যাভয়েড আননেসেসারি ডিটেলস। এরপরে যেটি দেওয়া হয়েছে যে গ্রামাটিক্যালি কারেক্ট, প্রপার সেন্টেন্স স্ট্রাকচার এন্ড পাংচুয়েশন আর এসেনশিয়াল। তো ডায়লগ লিখার ক্ষেত্রে বলা হচ্ছে যে সঠিক বাক্য গঠন এবং জ্যোতিচিহ্নের ব্যবহার অপরিহার্য। তো আমরা অবশ্যই ডায়লগ লেখার ক্ষেত্রে এটা মাথায় রাখবো যে আমার লেখা যেন মানে সঠিক ভাবে স্ট্রাকচার যেন ঠিক থাকে, বাক্য গঠন যেন ঠিক থাকে, এটা আমাকে মাথায় রাখতে হবে। না হলে যেটা হবে যে ডায়লগসটা সুন্দর হবে না, ঠিক আছে? এবং দাড়ি কমা এবং আশ্চর্যবোধক চিহ্ন কিংবা প্রশ্নবোধক চিহ্ন এটা আমাদেরকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখব। যেমন এখানে রহিম এবং করিমের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। তো রহিম করিমকে বলছে, হাই করিম, হাউ আর ইউ? করিম বলছে, আই এম গুড রহিম, হাউ অ্যাবাউট ইউ? রহিম বলছে, আই এম ফাইন টু, আর ইউ রেডি ফর দ্য এক্সাম টুমরো? করিম বলছে, নট ইয়েট, আই স্টিল নিড টু রিভাইজ এ ফিউ টপিকস। তো আমরা তাদের কথোপকথন থেকে কি বুঝতে পারছি? আমরা দেখছি স্বাভাবিকভাবেই যখন আমার সাথে কারোর সাথে দেখা হয়, আমাদের সাথে যখন কারোর সাথে দেখা হয় আমরা শুরুতেই জিজ্ঞেস করি সে কেমন আছে। হ্যাঁ, তার বিষয়ে আমরা জিজ্ঞেস করি। এখানেও ঠিক একইভাবে রহিম করিমের সাথে এভাবেই তারা কথাটা চালিয়ে যাচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছি যে রহিম বলছে করিমকে, হাই করিম, হাউ আর ইউ? হ্যাঁ, করিমও উত্তর দিল যে আই এম গুড রহিম, হাউ অ্যাবাউট ইউ? তুমি, হ্যাঁ, তোমার তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? হ্যাঁ, তো রহিম তখন বলল যে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। আর ইউ রেডি ফর দ্য এক্সাম টুমরো? তুমি কি, করিমকে বলছে যে তুমি কি আগামীকালকে পরীক্ষার জন্য প্রস্তুত? তো তখন করিম উত্তর দিল, নট ইয়েট, আই স্টিল নিড টু রিভাইজ এ ফিউ টপিকস। এখনো আমি পুরোপুরি প্রস্তুত নই, আমার কিছু বিষয় এখনো বাকি রয়ে গেছে। তাহলে আমরা একটা ডায়লগস দেখে ফেললাম। পরবর্তীতে আমরা কথা বলবো ইম্পর্টেন্স অফ ডায়লগ রাইটিং ইন এক্সামিনেশন। তো পরীক্ষায় ডায়লগ লেখার গুরুত্ব নিয়ে আমরা একটু কথা বলবো এখানে, যে রাইটিং ডায়লগ is a crucial part of language examinations. It tests multiple skills at once. আচ্ছা, তো এখানে যেটা বলা হচ্ছে যে ডায়লগ লেখা ভাষার পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। সরি। তো এখানে বলা হচ্ছে যে ভাষার আসলে দক্ষতা কতটুকু ডায়লগ লেখা দেখলেই কিন্তু বোঝা যায়, ঠিক আছে? তো এই জন্য বলা হচ্ছে যে আমরা যখন কোনটা ডায়লগ লিখতে যাব কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রথমেই যেটা বলা হচ্ছে যে কমিউনিকেশন স্কিলস। তো কমিউনিকেশন স্কিলস যেটাকে আমরা বলে থাকি যোগাযোগ দক্ষতা। তো এটা দিয়ে আমরা যেটা দেখতে পাই যে একজন শিক্ষার্থী কতটুকু স্পষ্টভাবে তার চিন্তা বা দৃষ্টিভঙ্গিকে সে প্রকাশ করে। It shows how well a student can convey thoughts. তো এই জন্যই আহ, যোগাযোগ দক্ষতাটা প্রকাশ পায় ডায়লগ রাইটিং এর মাধ্যমে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড পাংচুয়েশন। তো বলা হচ্ছে প্রপার সেন্টেন্স ফরমেশন অ্যান্ড পাংচুয়েশন আর কি। সরি। তো এখানে বলা হচ্ছে যে সঠিক বাক্য গঠন এবং জ্যোতিচিহ্নের ব্যবহার এখানে অপরিহার্য। মানে এখানে আমাকে অবশ্যই বাক্য গঠনের ক্ষেত্রে মনোযোগী হতে হবে এবং জ্যোতিচিহ্নের ব্যবহারের ক্ষেত্রেও অনেক সতর্ক হতে হবে। দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন এই বিষয়গুলো আমাদেরকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং। তো লজিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে যুক্তিবোধ। হ্যাঁ, রেসপন্সেস শুড ফলো এ ন্যাচারাল অর্ডার,
প্রতিটি বাক্য যেন স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখে। এই যে বললাম একটু আগে যে অবশ্যই কি হবে, আগের বাক্যের সাথে পরের বাক্যের একটা সঙ্গতি থাকতে হবে। মানে হুট করে আমি আরেকটা টপিকে চলে যেতে পারবো না, অন্য একটা বিষয়ে চলে যেতে পারবো না। ঠিক আছে? এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং পরীক্ষায় যদি যে বিষয়ে ডায়লগ লিখতে বলা হবে, অবশ্যই ওই বিষয়টাকে নিয়েই কিন্তু আমাদের কথোপকথনটা বা কনভারসেশনটা চলবে। ঠিক আছে? এখানে হুট করে অন্য কোনো প্রসঙ্গে আনা উচিত হবে না। নেক্সট যেটা সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তো এটাও একটা দক্ষতা যে সংলাপটি আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক হওয়াটা এটা খুবই গুরুত্বপূর্ণ। The conversation should be engaging and relevant to the given situation. তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন কথা বলি অবশ্যই এখানে পরিবেশ পরিস্থিতিটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? তো পরিবেশ অনুসারে কি বিষয়ে কথা বলতে হবে, সেটা প্রাসঙ্গিক কিনা, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এজন্যই বলা হচ্ছে যে পরিস্থিতির সাথে আ পরিস্থিতির কথা বিবেচনা করে আমাদেরকে আমাদের ডায়ালগটা বলতে হবে বা লিখতে হবে। আচ্ছা, আমরা এখন দেখব যে ইন এক্সাম স্টুডেন্টস অফেন গেট এ প্রম্পট লাইক। তো স্টুডেন্টরা সাধারণত পরীক্ষায় যে ধরনের বিষয় নিয়ে ডায়লগ লিখে, যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে প্রথমে যে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস ডিসকাসিং দেয়ার হলিডে প্ল্যানস। তো এখানে যেটা বলা হচ্ছে, দুই বন্ধুর মধ্যে ছুটির পরিকল্পনা নিয়ে একটি সংলাপ লিখো। তো রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস ডিসকাসিং দেয়ার হলিডে প্ল্যানস। এখানে আরেকটি নির্দেশনা দেওয়া আছে যে রাইট এ ডায়ালগ বিটুইন এ কাস্টমার অ্যান্ড এ শপকিপার অ্যাবাউট বাইং আ মোবাইল ফোন। এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে কি একজন ক্রেতা এবং দোকানদারের মধ্যে মোবাইল ফোন কেনা সংক্রান্ত একটি আলাপ বা ডায়লগ লিখো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে পরীক্ষায় আসলে সাধারণত এইভাবেই ডায়লগগুলো পরীক্ষায় এসে থাকে। তো এখানে এটাও বলা হচ্ছে যে a well-written dialogue can help students secure high marks by demonstrating clarity, relevance and accuracy. তো এখানে যেটা বলা হচ্ছে কি, যদি সংলাপটি সুস্পষ্ট, প্রাসঙ্গিক এবং সঠিক হয়, তাহলে শিক্ষার্থীরা ভালো একটা নম্বর অর্জন করতে পারে। কি কি হতে হবে? ক্ল্যারিটি, স্পষ্ট হতে হবে। ক্ল্যারিটি মানে কি? স্পষ্ট হতে হবে। রেলেভেন্স, প্রাসঙ্গিক হতে হবে। এবং অ্যাকিউরেসি, এবং এটা সঠিক হতে হবে। এই ৩ টা বিষয়ে কম্বিনেশন যদি আমরা ঠিক রাখতে পারি ডায়ালগ লেখার ক্ষেত্রে, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা ডায়ালগে খুব ভালো একটা মার্কস পরীক্ষায় ক্যারি করতে পারবো। ঠিক আছে? তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে কমন ফরম্যাট ইউজড ইন এক্সামস। সাধারণত পরীক্ষায় যে ফরম্যাটগুলো ব্যবহার করা হয়, তো প্রথমে দেখতে পাচ্ছি ইন এক্সামস ডায়ালগ রাইটিং টিপিক্যালি ফলোজ দিস ফরম্যাটস। তো ডায়ালগ রাইটিং গুলো কোন ফরম্যাটে লেখা হয়? আমরা প্রথমেই দেখতে পাচ্ছি নেম বেসড ফরম্যাট মোস্ট কমন ইন এক্সাম। সাধারণত পরীক্ষায় এভাবেই আমাদেরকে আনসার করতে হবে। সো আমরা এটাকেই গুরুত্ব সহকারে শিখবো। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইচ স্পিকারস নেম ইজ রিটেন ফার্স্ট ফলোড বাই দ্য ডায়ালগ। তো এখানে প্রতিটি বক্তার নাম প্রথমে লেখা হয়, তারপর তাদের সংলাপটা এখানে দেওয়া হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সাম্পল হিসেবে দেওয়া আছে সারা এবং মায়ার মধ্যে একটা কনভারসেশন আমরা দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবে সারার সাথে যখন মায়া দেখা হলো, জিজ্ঞেস করছে, হাই মায়া, ওয়ার আর ইউ গোয়িং? তখন মায়া বলছে যে আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি, আই নিড টু বরো সাম বুকস। আমি লাইব্রেরিতে যাচ্ছি, কিছু বই ধার নিতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে নেম বেসড ফরম্যাটটা কেমন, হ্যাঁ? এবং পরীক্ষায় আমাদেরকে এভাবেই কিন্তু আনসার করতে হবে। তো এখানে আরেকটা ফরম্যাট দেওয়া আছে, সেটির নাম হচ্ছে স্ক্রিপ্ট ফরম্যাট, যেটা কিনা সাধারণত নাটক বা সিনেমাতে ব্যবহার হয়ে থাকে। এটা পরীক্ষার জন্য আমাদের দরকার নেই, তারপর আমরা একটু জেনে রাখি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল হিসেবে, সিন হচ্ছে স্কুল লাইব্রেরি, সারা অ্যান্ড মায়া আর সিটিং এট এ টেবল। তো এখানে একটা দৃশ্যটা হচ্ছে কি স্কুল লাইব্রেরি, যেখানে সারা এবং মায়া একটা টেবিলে বসে আছে। সারা মায়ার দিকে স্মাইলিংলি বলছে, হাই মায়া, হোয়ার আর ইউ গোয়িং? তো পাশে কিন্তু স্মাইলিং লেখা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে তার এক্সপ্রেশনটাও গুরুত্বপূর্ণ।
যেহেতু এটা একটা স্ক্রিপ্টেড ফরম্যাট। মায়া বলছে যে আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি টু বরো সাম বুকস, এবং এখানে পাশে লিখে আছে এক্সাইটেডলি। তার মানে সে খুবই এক্সাইটেড, যে সে লাইব্রেরি থেকে বই আনতে যাচ্ছে। নেক্সট যে নিয়মটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ ফরম্যাট। তো এটা সাধারণত ন্যারেশনে আমরা দেখতে পাই এই নিয়মটা। তো এটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, বিশেষ করে ডায়লগ লেখার ক্ষেত্রে। তারপর আমরা একটু জানার জন্য দেখি একটু কি লেখা আছে, যে দেয়ার ডায়লগ ইজ রিটেন ইনসাইড কোটেশন মার্কস উইথ হি সেড অর শি রিপ্লাইড। তো এখানে যে ডায়লগটি দেওয়া আছে সাধারণত এখানে কোটেশন মার্ক দেওয়া থাকে, এবং সে বলল, সে উত্তর দিল, এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়। যেমন আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে সারা সেড, সারা কি বললো, হাই মায়া, হাউ আর ইউ, হাই মায়া, হোয়ার আর ইউ গোয়িং। তখন মায়া রিপ্লাই করলো যে আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি টু বরো সাম বুকস। আচ্ছা, তো এখানে যে একটা টিপস দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, এটা আমার খুবই গুরুত্বপূর্ণ। মোস্ট এক্সাম প্রেফার দ্য নেম বেস ফরম্যাট বিকজ ইট ইজ ক্লিয়ার অ্যান্ড ইজি টু ফলো। তো এখানে যে পরামর্শটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পরীক্ষায় নাম ভিত্তিক ফরম্যাট বেশি ব্যবহৃত হয়, কারণ এটি সহজ এবং স্পষ্ট। বিকজ ইট ইজ ক্লিয়ার অ্যান্ড ইজি টু ফলো, এটি খুব সহজ এবং স্পষ্ট। তো এই বলা হচ্ছে যে আমরা নেম বেস ফরম্যাটটাই পরীক্ষা ব্যবহার করব। এবং আমরা এখন লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো এখানে বলা হচ্ছে যে কনক্লুশনে আমরা কি দেখতে পাচ্ছি, যে ডায়লগ রাইটিং ইজ এসেনশিয়াল স্কিল ফর এক্সামস অ্যান্ড রিয়েল লাইফ কমিউনিকেশন। কেন আসলে ডায়লগটা গুরুত্বপূর্ণ? দেখো, যে এটা একটা স্কিল, ডায়লগ লিখতে পারাটা খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। সো এটা পরীক্ষার জন্য এবং বাস্তব জীবনের যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য এই ডায়লগ খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এখানে আরো বলা হয়েছে যে ওয়েল স্ট্রাকচার ডায়লগ শুড বি লজিক্যাল, এনগেজিং অ্যান্ড গ্রামেটিক্যালি কারেক্ট। তো এখানে বলা হচ্ছে যে একটি ভালো ডায়লগ অবশ্যই যুক্তিসঙ্গত, আকর্ষণীয় এবং ব্যাকরণগত দিক থেকে সঠিক হওয়া উচিত। লজিক্যাল, এনগেজিং অ্যান্ড গ্রামেটিক্যালি কারেক্ট। ঠিক আছে, তারপর বলা হচ্ছে বাই মাস্টারিং দ্য কমন ফরম্যাটস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইটস ইম্পর্টেন্স, students can score better and improve their writing skills effectively. তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে সাধারণ ফরম্যাটগুলোর নিয়ম জানা এবং এর গুরুত্ব বোঝার মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারে এবং তাদের লেখার দক্ষতা উন্নত করতে পারে। তো আমরা চ্যাপ্টার 1 ডায়লগ কিভাবে লিখতে হয় আমরা মূলত এটা নিয়ে কথা বলেছি। প্রথমে আমরা ডায়লগ সম্পর্কে জেনেছি, যে আন্ডারস্ট্যান্ডিং ডায়লগ রাইটিং। প্রথমে জেনেছি ডায়লগ রাইটিংটা কি, তারপর জেনেছি যে পরীক্ষায় ডায়লগ লেখার গুরুত্ব। এরপর আমরা জেনেছি যে ফরম্যাটে আসলে ডায়লগটা লেখা হয়, এবং আমরা সবশেষে একটু উপসংহারে এসেছি, সেটি হচ্ছে কি ডায়লগ লিখতে গেলে আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেন সেটা কি হবে, লজিক্যাল হতে হবে, এনগেজিং হতে হবে এবং গ্রামেটিক্যালি কারেক্ট হতে হবে। অর্থাৎ আমরা যখন ডায়লগ লিখবো সেটা অবশ্যই প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে, সেটা অবশ্যই খুবই আকর্ষণীয় হবে এবং এটা ব্যাকরণগত দিক থেকে সঠিক হবে। আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের ডায়লগস গুলো লেখার চেষ্টা করব। তো এখানে আরো অনেকগুলো টপিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা ওইগুলো নিয়ে কথা বলবো। এখানে এই বইটিতে অনেকগুলো এক্সারসাইজও দেওয়া আছে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা ভালো করতে পারে, কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এবং এখানে ডায়লগ লেখার যে টেকনিক্স গুলো এই বইয়ে এখানে লেখা আছে। তো আমি মূলত এগুলো বিষয়গুলো নিয়ে কথা বলবো, এই বিষয়গুলো কিছু ক্লাস নিব। আমি আশা করছি যে ডায়লগ রাইটিং এর ক্ষেত্রে যদি কারো দুর্বলতা থাকে, আশা করি ক্লাসগুলো করার মাধ্যমে আমরা আরো বেটার ডায়লগ লিখতে পারবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।